আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স নামে পরিচিত 7 রাজ্যের একটি মণিপুর। এই রাজ্যের পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। গত বছরের মে মাসে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই ও সংখ্যালঘু খ্রিস্টান কুকি সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে মাঝখানে কয়েক মাস পরিস্থিতি শান্ত থাকলেও চলতি মাসের শুরু থেকে তা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। হামলা ও ভাঙচুর করা হয়েছে সরকারি অফিস ও সাধারণ মানুষের বাড়িঘরে। গত কয়েক দিনে দফায় দফায় গুলি, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে শিক্ষার্থী সহ অসংখ্য। মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। মণিপুর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভকালে বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। মণিপুরের রাজধানী ইম্ফলের রাজভবন ও থৌবল জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা। এ সময় ডিসি অফিসে টানানো জাতীয় পতাকা নামিয়ে সাতরাঙা একটি পতাকা ওড়ানো হয়। শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনেও হামলার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে ঠেকাতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং থৌবল এই 3 জেলায় 10 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 11টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট সেবাও বন্ধ করেছে রাজ্য সরকার। এই আদেশ স্থানীয় সময় 10 সেপ্টেম্বর বিকাল 3টা থেকে শুরু হয়ে 15 সেপ্টেম্বর বিকাল 3টা পর্যন্ত বলবৎ থাকবে। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্করণ ও অনলাইন সংবাদ মাধ্যম ইস্ট মৌজোর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাজ্যের একাধিক জায়গায় কুকি ও মেইতেই সম্প্রদায়ের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গেও কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষ হয়েছে বলে দাবি করা হচ্ছে। পুলিশের সন্দেহ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকারীরা কুকি সশস্ত্র গোষ্ঠীর সাথে জড়িত। তবে কুকিদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গত 1 বছরের বেশি সময় ধরে মণিপুরে কুকি জনগোষ্ঠীর ওপর যে অত্যাচার চালানো হচ্ছে সে বিষয়ে সরকার কিছুই বলছে না। এখন উল্টো তাদের বিরুদ্ধে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহারের অভিযোগ তোলা হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এত টাকা তারা কোথায় পাবে যে অত্যাধুনিক অস্ত্র কিনে ব্যবহার করবে? মণিপুরে গত কয়েক মাস ধরে চলা রক্তাক্ত জাতি সংঘাতের মাঝখানে পড়ে সেখানে বসবাসকারী 3 লাখেরও বেশি পাঙ্গাল মুসলিমরা দুর্বিষহ অবস্থায় পড়েছেন। পাঙ্গালদের নেতারা জানিয়েছেন, মেইতেই এবং কুকি উভয় দিক থেকেই হামলার আশঙ্কায় ভুগছেন তারা। 1993 সালে রাজ্যের থৌবল জেলায় এমনই এক সাম্প্রদায়িক হামলায় শতাধিক পাঙ্গাল মুসলিম নিহত হন। মণিপুর রাজ্যের পরিস্থিতি স্থিতিশীল করতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। রাজ্যের বর্তমান সহিংস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলের কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গত 16 মাসে প্রধানমন্ত্রী 1 সেকেন্ডের জন্যও মণিপুরে যাননি। এখন প্রশ্ন হচ্ছে, মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে কেন এই সংঘাত চলছে? এ ব্যাপারে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের জনসংখ্যার প্রায় 65% হিন্দু মেইতেই জনগোষ্ঠীর সদস্য। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে বাস করেন যেসব নাগা এবং কুকি উপজাতির মানুষ, তাদের একটা বড় অংশ খ্রিস্টান। এরকম 33টি উপজাতি গোষ্ঠীর বসবাস রাজ্যের 90% পাহাড়ি অঞ্চলে। ভারতের যেসব সম্প্রদায় ঐতিহাসিকভাবে সমান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকে তফসিলি উপজাতি বা এসটি শ্রেণীভুক্ত করে সরকারি চাকরি, কলেজে ভর্তি ও নির্বাচিত জনপ্রতিনিধিদের আসন সংরক্ষণ করা হয় তাদের জন্য। গত কয়েক বছর ধরেই মেইতেইরা তাদের তফসিলি উপজাতি হিসেবে শ্রেণীভুক্ত করার দাবি জানিয়ে আসছেন।
2023 সালের মে মাসে মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে মেইতেই সম্প্রদায়ের দাবি বিবেচনার নির্দেশ দেয়, কিন্তু রাজ্যের অন্য উপজাতিগুলো এর প্রতিবাদ জানায়। তারা মনে করে মেইতেইদেরকে এসটি মর্যাদা দেওয়া হলে কুকি ও অন্যান্য উপজাতির মানুষদের চাকরির জন্য তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। মেইতেইদেরকে এসটির অন্তর্ভুক্ত করার হাইকোর্টের নির্দেশের প্রতিবাদ জানাতে গত বছর ৩রা মে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন ডাকা মিছিলের আয়োজন করে। ওই মিছিলগুলোর একটি হচ্ছিল উপজাতীয়দের এলাকা চূড়া চন্দ্রপুর জেলায়। সেখানে মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকেই রাজ্যে মেইতেই ও কুকি উপজাতিদের মধ্যে চলছে লাগাতার সংঘর্ষ ও সহিংসতা। মণিপুর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠায় সেখানকার স্বাধীনতাকামী সংগঠনের দুই নেতার স্বাধীনতা ঘোষণার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখন অনেকেই দাবি করেছেন ৮ সেপ্টেম্বর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন ওই দুই নেতা। কিন্তু ইন্ডিয়া টুডে অনুসন্ধান করে দেখেছে ওই দুই স্বাধীনতাকামী নেতা গত ৮ সেপ্টেম্বর নয়, বরং ২০১৯ সালের ২৯ অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। মণিপুর সহ ভারতের 7 সিস্টার্স বা 7 রাজ্য নিয়ে বাংলাদেশের নাম বিভিন্নভাবে আলোচনায় উঠে আসছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার প্রদান করেন। সেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ সহ সর্বত্রই অগ্নুপাতের মতো ছড়িয়ে পড়বে। শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র ও চ্যানেলকেও দেওয়া একাধিক সাক্ষাৎকারেও তিনি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন। প্রতিবারই তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে 7 সিস্টার্স শব্দটি ব্যবহার করেন। কয়েকদিন আগে ভারত ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দিলে রাতারাতি প্রবল বেগে পানি এসে বাংলাদেশের ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লা সহ ১১টি জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এ সময় বাংলাদেশের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্র স্লোগান দিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে 7 সিস্টার্স থাকবে না রে। সেই দৃশ্যের ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও। ভারতের সঙ্গে 7 সিস্টার্সের যুক্ত থাকা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, সম্ভবত সেই ইঙ্গিতই প্রচ্ছন্ন ছিল শিক্ষার্থীদের ওই স্লোগানে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, তার প্রায় ২/৩ এই 7 সিস্টার্সের সঙ্গে। বিশেষ করে ৭টির মধ্যে আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম, এই ৪টির সঙ্গে বাংলাদেশের রয়েছে সবচেয়ে বেশি সীমান্ত। মিজোরামের দুইবারের মুখ্যমন্ত্রী ও মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গা বছর দুয়েক আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমানের বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না। মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না। ফলে ভারতের ওই অঞ্চলটির ওপর প্রতিবেশী বাংলাদেশের যে একটা কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে, সে বিষয়ে পর্যবেক্ষকরা প্রায় সবাই একমত। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরেকটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরকে ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত 7 সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। মিয়ানমারের মধ্যে দিয়ে ভারত যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট বাস্তবায়নের কাজে হাত দিয়েছিল, সেটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তাও অনেক কমে গিয়েছিল বাংলাদেশ সরকারের ওই সিদ্ধান্তের ফলে। কারণ মিয়ানমারের সিতওয়ে বন্দরের বদলে চট্টগ্রাম বন্দর থেকে সড়কপথে পণ্য পরিবহন করা ছিল উত্তর পূর্ব ভারতের জন্য অনেক সহজ। সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে শেখ হাসিনার বিগত ১.৫ দশকের শাসনামলে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম।
কয়েক বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলেও শেখ হাসিনা সেদিন ঠিক কী দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই ভেঙে বলেননি বা স্পষ্ট করেননি। কিন্তু দুই দেশেই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করেন তিনি সেদিন সেভেন সিস্টার্সে শান্তি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন। ঢাকায় ক্ষমতার পালাবদলের পর ভারতের এই অঞ্চলটি আবারও নতুন করে উঠে এসেছে আলোচনায়। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।